ঋতু ভালোবাসি তোকে সিজন 4 পর্ব 3। লেখিকা মাহবুবা তাসনিম। রিফাত ভ্রু গুটিয়ে বলল, অন্য কোন দিক ঠিক বুঝলাম না। হিমেল বলল, না বুঝলে কি করে আর বোঝাই। রিফাত কেসে উঠল। হিমেল মুচকি হাসছে। রিফাত বলল, এই তুই ওকে বলিসনি তো তুই হিমেল? হিমেল বলল, আরে না, তাহলে তো লজ্জা পাবে। রিফাত বলল, ও মাথায় কোনো বুদ্ধি নেই, শালি কখন কি করে কে জানে। হিমেল বলল, হতাশ হয়েও না ভাইয়া, এত তাড়াতাড়ি হতাশ হলে পুরোপুরি যাবে কি করে, এখনও অনেক দেরি আছে। রিহান নিঃশ্বাস নিল। বিকেল 4:45। খানবাড়ির সকলে রেডি হচ্ছে বাসায় যাওয়ার জন্য। রাকিব রিহানদের বলেছিল তারা যাবে না, বলেছে কালকে যাবে। হিমেল ও রিফাতকেও বলেছিল যাওয়ার কথা, কিন্তু রিফাত বলেছে যাবে না, হিমেল বলেছে যাবে। সবাই রেডি হয়ে বসে আছে হিমেলের জন্য। হিমেল আসলেই সবাই চলে যাবে। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে হিমেল নিচে আসলো, কিন্তু রেডি হয়নি। সেটা দেখে আবির বলল, কি হলো হিমেল, রেডি হসনি কেন? হিমেল বলল, তোমরা চলে যাও, আমার একটু ঘুরতে যাব, তারপর যাব। আহিয়ান বলল, একা একা যাবি, সেটা কেমন দেখায়? হিমেল বলল, সমস্যা নেই। আহিয়ান বলল, আচ্ছা আব্রাহাম তুই থেকে যা, একসঙ্গে যাস। তখনই পুতুল বলে উঠল, না চাচু আমার সাথে যাবে। আহিয়ান ভ্রু কুচকে বলল, কেন মা? পুতুল বলল, পাপ্পা আমার আর চাচুর একটা কাজ আছে, আমরা সেখানেই যাব। আহিয়ান চিন্তিত হয়ে বলল, তবে এখন কি করা যায়? হিমেল চট করে বলে উঠল, আমার তো বেশি সময় লাগবে না, তোমরা দুজন থেকে যাও, আমার সাথে যেও। আহিয়ান হিমেলের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ এইটা বেটার। পুতুল কিছু বলল না। আহিয়ান সকলের উদ্দেশ্যে বলল, চলুন আমরা সবাই চলে যাই। তারপর সবাই বিদায় নিয়ে চলে গেল। আদিবা আর অমিত নিজেদের বাসায়, জুই আর মেহেদি ওদের বাসায়, জান্নাত আর আসিফ নিজেদের বাসায়, মিম আরিফ খানবাড়িতে যাচ্ছে। ওদের সবাইকে দাওয়াত করা হয়েছে, বলেছে কালকে যাবে। রিহান আর আহিয়া নিজেদের রুমে, রাকিব আর রিয়া বসে আছে পুতুল আর আব্রাহামের কাছে, আর জারিন হচ্ছে অন্য রুমে। ওরা সবাই কথা বলছে, হাসি মজা আনন্দ করছে। তখনই উপর থেকে রেডি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে হিমেল ও রিফাত। সেম ড্রেস, সব কিছু সেম। ওদের দুজনকে দেখলে কেউ ক্রাশ না খেয়ে পারবে না। জারিন কিচেন রুমে গিয়েছিল, সেখান থেকে এসেই হিমেল ও রিফাত দুজনের উপর থেকে নামছে দেখে জারিন হাঁ করে তাকিয়ে রইল, কিন্তু পুতুল কোনো রিয়াকশন দিচ্ছে না। কিন্তু মনে মনে অজানা একটি অনুভূতি কাজ করছে, যেটা পুতুল কাউকে বলতে পারছে না। হিমেল ও রিফাত এসে ওদের পাশে বসলো। রিফাত পুতুলের গা ঘেঁষেই বসলো, যেদিকে পুতুলের কোনো খেয়ালই নেই। ওর মনের মধ্যে শুধু অজানা অনুভূতিগুলো নাড়া দিচ্ছে। কেউ ওকে মেরে ফেললেও ও বলতে পারবে না। জারিন এতক্ষণ তাকিয়েছিল, কিন্তু ওদেরকে বসতে দেখে হিমেলের পাশ দিয়ে বসলো। হিমেল জারিনকে দেখে বলল, এই মেয়ে কি সমস্যা, ছেলে দেখলে গা ঘেঁষে বসতে মন চায়? জারিন একটু অপমানিত বোধ করলো, তাই হিমেলের উদ্দেশ্যে বলল, এই তোমার সমস্যা কি? তুমি সবসময় আমার সাথে এভাবে কথা বলো কেন? আমি কি তোমার বড় কোনো ক্ষতি করে ফেলেছি? হিমেল বলল, আমার কেমন যেন লাগে, তোমাকে মোটেও সহ্য হয় না, সব সময় গায়ে পড়ে থাকো, আমার গায়ে পড়া মেয়েদের একদম পছন্দ না। ওদিকে পুতুলের নাকে পারফিউমের কড়া ঘ্রাণ মাতাল বানিয়ে দিচ্ছে। পারফিউমের কড়া ঘ্রাণ নাকে আসতেই পুতুলের টনক নড়ল। মাথা তুলে তাকাতেই দেখলো হিমেল নয়তো রিফাত, দুজনের একজন ওর পাশে বসে আছে, তাও আবার গা ঘেঁষে বসে আছে। পুতুল কিছু বলতে যাবে তার আগে রিফাত সেখান থেকে উঠে দাঁড়িয়ে বলল, হিমেল চল। আব্রাহাম বলল, কেন, তুই কোথায় যাবি? তুই না বললি যাবি না? রিফাত বলল, এত কথা বলছো কেন তুমি? আমরা যখন ইচ্ছে তখন যাব, আর তাছাড়া আমি এখন বাইরে যাচ্ছি, তোমাদের বাসায় না। আব্রাহাম বলল, বুঝতেছি না, যেখানে রিফাতের যাওয়ার কথা, হিমেল নিষেধ করার কথা, সেখানে হিমেল যাচ্ছে আর রিফাত নিষেধ করছে। বিষয়টা কেমন অ্যামেজিং হলো না? হিমেল ও রিফাত দুজনেই খুব খুব করে কেসে উঠল। ওদের কাশি দেখে রাকিব ও রিয়া হেসে দিল। রিফাত চলে যেতে যেতে বলল, আমি যাচ্ছি, তোরা দ্রুত আয়। এই বলে রিফাত চলে গেল। রিফাতের পেছন পেছন হিমেল, আব্রাহাম, পুতুলও চলে গেল ওদের থেকে বিদায় নিয়ে। জারিন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর রাকিবের উদ্দেশ্যে বলল, ওরা সবাই কোথায় যাচ্ছে ভাইয়া? আমারও যেতে ইচ্ছে করছে, আমাকে নিল না কেন? রাকিব জারিনের মাথায় হাত রেখে বলল, মন খারাপ করে না আপু, আমরা কালকে ওদের বাসায় যাচ্ছি। আব্রাহাম পুতুলকে বলল, এই পুতুল গাড়িতে উঠে বস। পুতুল গাড়িতে উঠে বসলো। আব্রাহাম ড্রাইভিং সিটে গিয়ে বসলো। ওর পাশে হিমেল বসেছে। পুতুল এখনও একা একা বসে আছে। রিফাত এসে বলল, এই তুই সামনে বসেছিস কেন? পিছনে বস, আমি সামনে বসবো। আব্রাহাম বলল, তুই এত ছেলে মানুষই করছিস কেন? ও যেহেতু বসে পড়েছে, তুই পিছনে গিয়ে বস, আর তাছাড়া ও নাকি সামনে ছাড়া বসতে পারে না।
রিফাত কেসে বলল, ও তাই, তুই সামনে বসতে পারিস না হিমেল? আমি তো ভুলেই গিয়েছিলাম। রিফাত আর কথা বাড়ালো না, চুপচাপ পুতুলের পাশে গিয়ে বসে পড়ল। পুতুল কিছুটা ইতস্তত করছে, কিন্তু তবুও কিছু বলল না। নীরবতা ভেঙে হিমেল বলে উঠল, পুতুল তুই কি কথা বলতে পারো না? পুতুল বলল, আমাকে দেখে কোন দিক থেকে মনে হয় যে আমি কথা বলতে পারি না? রিফাত পাশ থেকে বলে উঠল, যদি কথাই বলতে পারিস তবে কথা বলিস না কেন? আমারও মনে হয় তুই আসলে কথাই বলতে পারিস না। পুতুল অসহায় মুখ করে আব্রাহামের দিকে তাকিয়ে বলল, এই চাচ্চুর বাচ্চা চাচ্চু, তুমি কিছু বলছো না কেন? রিফাত বলল, মাই গড, চাচ্চুর বাচ্চা আবার চাচ্চু হয় নাকি? এই প্রথম শুনলাম। আমার জানা মতে চাচ্চুর বাচ্চা সবসময় ভাইয়া হয়, বা কেউ যদি চাচ্চু হয় তাহলে তার বাবা ভাই হয়। চাচ্চুর বাচ্চাও যে চাচ্চু হয় আগে জানতাম না। অ্যামেজিং। হিমেল ও আব্রাহাম হাসছে, সাথে রিফাতও যোগ দিয়েছে। আর পুতুল রাগে ফুঁসছে, না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। যদি পারতো ওর মাথার সবকটা চুল ছিঁড়ে ফেলতো, কিন্তু নতুন নতুন তো কিছুই বলা যায় না, তাই কিছু বলছে না, চুপচাপ ভদ্র মেয়ে হয়ে বসে রয়েছে। হিমেল বলল, আগে জানতাম চঞ্চল মেয়েরা নাকি ঝগড়াটে হয়, কিন্তু তুই দুটোর একটাও না। তোকে এত কিছু বলে খেপাচ্ছে আর তুই কিছুই বলছিস না। মাশাআল্লাহ, এত ভালো একটা বোন পেলাম আমি। রিফাত বলল, হয়েছে, চুপ করে এবার, এত কথা বলিস না তো, ভাল লাগে না আমার। চুপচাপ মেয়েদের কি বেশি ভাল লাগে? পুতুলের শরীর রাগে রিরি করছে, আর সহ্য করে থাকা যায় না, রেগে গিয়ে বলেই ফেললো, নতুন এসেছেন তো তাই চুপচাপ আছি, যখন ঝগড়া শুরু করব তখন আর থামাতেই পারবেন না। মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে ঠিকই, কিন্তু পুতুলের কথাও শুনছে আব্রাহাম, তাই সকলের উদ্দেশ্যে বলল, পুতুল এটা সত্যি বলেছে, ও যদি রেগে যায় তাহলে ওকে সামলানোর শক্তি কারণেই, কেউ পারবে না ওকে সামলাতে। যদি বাসায় কখনো রেগে যায়, ওর রাগের কাছে সবার হার মানতে হয়, কেউ ঠান্ডা করতে পারি না ওকে। আরও অনেক কথা হলো। তারপর ওরা গিয়ে থামলো একটি রেস্টুরেন্টের সামনে, যেখানে পুতুলের ফ্রেন্ডরা এসেছে। মূলত ওরা একসঙ্গে আজ দেখা করার কথা ছিল, তাই আব্রাহামকে নিয়েই এখানে আসতে চেয়েছিল, কিন্তু ভাগ্যবশত এই এক রকমের দুটো প্রোডাক্টকে নিয়ে আসতে হয়েছে। কে জানে কি মনে করে, ওর ফ্রেন্ডদের সাথে যত ইচ্ছা তত কথা বলবে, তাতে যদি কেউ কিছু মনে করে সেটা ওর গায়েও লাগবে না। এসব ভেবে গাড়ি থেকে বের হয়ে এলো। গাড়ি থেকে বের হতেই পুতুলের ফ্রেন্ডরা সবাই ওর কাছে আসলো। তার ভেতর থেকে একটি মেয়ে পুতুলকে জড়িয়ে ধরলো, যে হলো পুতুলের বেস্ট ফ্রেন্ড, মানে জানের জিগার ফ্রেন্ড। মেয়েটির নাম হলো জাইফা, পুতুলের সব থেকে কাছের। ওর সাথে আছে আসাদ, লিমন, মাহিম, নুহা, হাফসা, আসমা, সাবিনা। সবার সাথে কুশল বিনিময় করলো। হিমেল ও রিফাতকে নিয়ে আব্রাহাম রেস্টুরেন্টের ভিতর চলে গিয়েছে। পুতুল সবার সাথে কুশল বিনিময় করে সবাইকে নিয়ে ভেতরে গেল। মূলত পুতুলের জন্য সবাই অপেক্ষা করছিল। ওরা একটা টেবিলে গিয়ে বসলো, যেটার পাশের টেবিলে হিমেল ও রিফাত ও আব্রাহাম বসেছিল। ওরা যেই টেবিলে বসেছে, এটা আসাদ একটু আগে অনেকগুলো চেয়ার দিয়ে গুছিয়ে রেখে গিয়েছে, যাতে সবাই একসঙ্গে বসতে পারে। ওরা সবাই বসে আড্ডা দিচ্ছে, কিন্তু মাঝে মধ্যে আসাদ পুতুলের মাথায় গাঁটটা দিচ্ছে। অনেকেই গায়ে হাত দিচ্ছে, মানে মাথায় হাতের সাথে স্পর্শ লাগছে। এগুলো পুতুলের কাছে অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক। এগুলো ক্লাসে বসে ওদের মজার ভিতর চলতো। সবাই মজা করছে, অনেক আনন্দ করছে, সঙ্গে খাবারও খাচ্ছে। আসাদ মাঝে মধ্যে পুতুলের সাথে দুষ্টুমি করে পুতুলকে বেবি বলে রাখছে। পুতুল সেদিকে পাত্তা না দিয়ে ওর চুল টেনে দিচ্ছে, যাতে চুলে ব্যথা পায়। খাওয়া শেষে সবাই চলে যাচ্ছিল, তখনই পুতুল সবাইকে ডেকে বলল, কালকে আমাদের বাসায় তোদের সবার দাওয়াত, তোরা সবাই আসবি, কিন্তু আমি তোদের অপেক্ষা করব। আসাদ বলল, কেউ না গেলেও আমি তো যাবই বেবি। পুতুল ওর চুল টেনে ধরে বলল, আমি তোকে দাওয়াত দেইনি শালা যে তুই যাবি। ওকে, সমস্যা নেই, যাস, মজা হবে। সেদিনের মতো আড্ডা দিয়ে সবাই বাসায় ফিরেছে। রিফাত মূলত ওর নিজের বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু ও খানবাড়িতেই যাবে। কোন কারণে যাবে তা কাউকেই বলেনি, যদিও কাপড় চোপড় কিছুই আনেনি। প্রয়োজনীয় জিনিস কিন্তু হিমেলের জিনিস দিয়েই আজকে রাতটা পার করে দিবে। কাল সকালে তো ওর জিনিসপত্র নিয়েই আসবে। রাত 8টা ছুঁই ছুঁই খানবাড়ির মেন রোড দিয়ে প্রবেশ করলো পুতুল, রিফাত, হিমেল ও আব্রাহাম। কলিং বেল চাপতেই এসে দরজা খুলে দিল ত্রিধা। সো গাইস, আজকের পর্বটা এই পর্যন্তই। পরবর্তী পর্ব দ্রুত পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। পাখিরা, তোমাদের কাছ থেকে কিন্তু আমি তেমন রেসপন্স পাচ্ছি না, তবুও গল্প চালিয়ে যাচ্ছি। এমন হলে কিন্তু গল্প দিতে মন চায় না। তো আবারও তোমাদের সবার উদ্দেশ্যে বলি, সবাই একটু বেশি বেশি রেসপন্স করবে, ঠিক আছে?